লেখিকা প্রতীতি চৌধুরীর রিটার্ন গিফট। তোমার সাথে কিছু কথা ছিল মা, মানে কদিন ধরেই তোমাকে ব্যাপারটা বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে উঠছে না। মেয়ের কথাতে বিমলা দেবী তেমন আমল দিলেন না। চায়ের জন্য দুধটা কেটলিতে রেখে বাকিটা গ্লাসে ঢাললেন। মায়ের সাড়া না পেয়ে ধৃতি ইতস্তত করে আবারও বলল, মানে রিয়ানার ব্যাপারে কিছু কথা বলতাম। এবার আমি আসার পর থেকেই লক্ষ্য করছি রিয়ানা কেমনই যেন। নাতনির প্রসঙ্গে কথা বলতে বিমলা দেবী ধৃতির দিকে বড় চোখে তাকালেন। ধৃতি থমকে গেল। নিজের মেয়ে হলেও রিয়ানার প্রতি অধিকার যে তার দিদুনেরই বেশি, সে কথা ধৃতিও জানে। সেই কোন ছোট্টটি থেকে রিয়ানা তো দাদু দিদুনের কাছেই বড় হয়েছে। ধৃতির তখন সময় বা কোথায় ছিল মেয়েকে দেখার? ধৃতি আর রিনশন দুজনেই তখন নিজেদের পড়াশোনা আর কাজ সামলাতে ব্যস্ত। একটা ঢোক গিলে ধৃতি বলতে লাগলো, আসলে রাই কেমনই যেন চুপচাপ হয়ে গেছে, একা থাকছে, বেশি কথাও বলতে চাইছে না। মনে হচ্ছে ও আমাদের কাছে কিছু একটা লুকোচ্ছে। তোমারও কি সেরকম কিছু? বিমলা দেবী গম্ভীরভাবে বললেন, রাইকে তোর চেয়ে বেশি চিনি আমি, ওকে নিয়ে এত ভাবতে হবে না। প্রমোশন হয়েছে বলছিলি, মন দিয়ে নিজের কাজটা কর। দীর্ঘশ্বাস ফেলল ধৃতি। মাঝে মাঝে ওর খুব আফসোসও হয়, সেদিন যদি রিয়ানাকেও নিজের কাছে রাখতে পারত, তাহলে হয়তো আজ মেয়ের উপর থেকে এইভাবে সব অধিকার হারিয়ে ফেলতো না। তবুও ও যে মা, কিভাবে নিজের ছটফটে মেয়েটাকে এরকম হঠাৎ শান্ত হয়ে যেতে দেখেও চুপ থাকে? আরও একবার ধৃতি বলার চেষ্টা করলো বিমলা দেবীকে, এজন্যই তো আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম, আমাকে তো কিছু বলছে না। তুমি যদি ওর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করতে, মানে ও কেন এরকম গুমড়ে আছে। বিমলা দেবী নিজের মেয়েকে তাচ্ছিল্য করে বললেন, শুধুই মাই হয়েছিস, মেয়েকে বোঝার তো এতটুকু ক্ষমতা নেই। রাই বড় হচ্ছে, চিরকালই কি সে দস্যিপনা করে বেরোবে? পড়াশোনাতে মন দিয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? বিমলা দেবীর কথাটা মেনে নিতে পারল না ধৃতি। এবার প্রায় 3 মাস পরেও বাড়ি এসেছে, অথচ রিয়ানার যেন ওর মায়ের সাথে কথা বলার কোনো উৎসাহই নেই। এমনকি মা কাছে গিয়ে বসলেও এড়িয়ে যাচ্ছে, গলাটা হালকা ঝেড়ে অন্য প্রসঙ্গটাও তুলল ধৃতি। ওর পড়াশোনার ব্যাপারেও কিছু কথা ছিল, মানে রিনশনেরও ইচ্ছে যদি এবার রিয়ানাকে মানে রাইকে আমরা কলকাতার কোনো স্কুলে ভর্তি করতাম, তাহলে ও আমাদের সাথে থাকতে পারত। তাছাড়া তোমাদেরও তো বয়স হচ্ছে, কতদিন আর রাইকে? বিমলা দেবী যেন ক্রোধে গর্জে উঠে বললেন, আজ বলেছিস ব্যাস, আর যেন না শুনি। কিন্তু মা, এভাবে আর কতদিন বলো? রিনশনের জবটাও তো পার্মানেন্ট হয়ে গেছে, আর আমারও প্রমোশনের পরে। তাছাড়া হায়ার স্টাডির জন্য রাইকে তো বাইরে যেতেই হবে। এখানে আর কতদিন? প্রপার গাইড ছাড়া তো ওর পড়াশোনাও তেমনভাবে। এক প্রকার যেন মরিয়া হয়েই বলল ধৃতি। বিমলা দেবী একই রকম গম্ভীরভাবে বললেন, সেই নিয়ে তোকে ভাবতে হবে না, মুরারি আছে, ও তো গাইড করছে। প্রয়োজন হলে আরও 2টো টিউশন দেবে তোর বাবা। মুরারির নাম শুনে ধৃতি বিরক্তি দেখিয়ে বলল, মুরারি ডাকে আমার সুবিধার লাগে না মা। তুমি যে কেন রাইয়ের জন্য ওকেই ঠিক করলে? বিমলা দেবীর কপালে ভাঁজ পড়ল। গজগজ করতে করতে বললেন, ও কি কথা? মুরারি তোকেও পড়াতো তো। সেটা আলাদা, যে পড়াশোনা ছেড়ে অল্প বয়সী তোর মতিভ্রম হলো। না হলে কি আর মিশন ডাঙার ওই বেজাতের ছেলেটার সাথে? রিয়ানা ঘরে আছে মা। রিনশন ওর বাবা। বেশ জোর গলাতেই মায়ের চোখে চোখ রেখে বলল ধৃতি। বিমলা দেবী অবশ্য তাতেও দমলেন না, আগের মতোই গজগজ করতে লাগলেন, নিজের জীবনটা তো তছনছ করেছ, আবার রাইয়েরটা কেন? মেয়েকে অন্তত একটু শান্তিতে থাকতে দাও, পড়াশোনাটা মন দিয়ে করুক। তোমাদের ওই ইংরেজি কালচারে নাইট পার্টি, বিয়ারের গ্লাস মেয়েকে কি না ধরালেই হচ্ছে না? ধৃতিরও মাথা গরম হয়ে গেছিল। বিয়ের প্রায় 10 বছর পরেও যে মা রিনশনকে বেজাতের ছেলে বলে অপমান করতে পারে, সেটাই ওর সহ্য হচ্ছিল না। ভারী আওয়াজেই বলল ধৃতি, রিয়ানা আমার মেয়ে মা, আর কোনো মা নিশ্চয়ই তার মেয়ের খারাপ চাইবে না।
আরও একবার বিদ্রূপের স্বরেই বললেন বিমলা দেবী। শুধু পেটে ধরলেই মা হওয়া যায় বুঝি? আর 1 মাসের থেকে যখন ওই একরত্তি রাইকে আমরা কোলেপিঠে করে বড় করলাম, কোথায় ছিলি তোরা? খুব তো বলছিস ঋণশনোর বাবা, রায়ের জন্য দুধের টাকাটাও জোগাড় করার ক্ষমতা ছিল ওর। সেই তো নিজের বাপের কাছে এসে পড়েছিলি। কারখানাতে পয়সা বেতন পেত তোর ঋণশন। মায়ের অপমানে চোখ দুটো ছলছলে হয়ে উঠল ধৃতির। জীবনের একটা ভুলের মাসুল যে আরো কত বছর ধরে ওদের দিতে হবে, আদৌ কি সেটা ভুল ছিল? সেদিন যদি পালিয়ে না গিয়ে ঋণশনের সাথে বিয়ে করত, তাহলে যে ওই মুরারির গলাতেই মালা দিতে হতো। মিশন ডাঙ্গার একটা খ্রিস্টান ছেলের সাথে ধৃতি প্রেম করছে, এটা ওদের পাড়াতে জানাজানি হওয়ার পরেই অলোকবাবু মেয়ের জন্য পাত্র দেখতে শুরু করেছিলেন। ধৃতি তখন সবে 12-এ পড়ে, আর ঋণশন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। পাত্র দেখব বললেই পাত্র পাওয়া তো সহজ ছিল না। এমনিতেই তখন ঋণশন আর ধৃতির সম্পর্কটা নিয়ে গ্রামে রটে গেছে। উদ্ধারকর্তা হয়ে তখন কিছুটা যেচেই এগিয়ে এসেছিল ধৃতির টিউশন স্যার মুরারি। বিয়ে করতে চেয়েছিল ধৃতিকে, বলেছিল বিয়ের পরে ধৃতি বাকি পড়াশোনা করবে। এক প্রকার নিশ্চিন্ত হয়েছিলেন অলোকবাবু। মুরারি নিজেদের জাতের শিক্ষিত ছেলে, কলেজে তখন পার্ট টাইম পড়াচ্ছে, টিউশন করছে, সরকারি চাকুরির পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছে। অলোকবাবুর মতে তখন ধৃতির জন্য মুরারির থেকে যোগ্য পাত্র পাওয়া অসম্ভব। ওর হাতে মেয়েকে তুলে দেওয়া মানে মেয়ের ভবিষ্যৎ নিরাপদ। যদিও তখন মুরারির ঘর থেকে বিয়েতে 1,05,000 টাকার যৌতুক দাবি করেছিল, তাতে অলোকবাবু মোটেও বিচলিত হননি। হাজার হোক, ধৃতি ওনাদের একমাত্র মেয়ে। বিয়ের দিন পাকা করেই উনি ঘরে ফিরেছিলেন। এদিকে ঋণশনের নিজের বলতে কেউই ছিল না। মিশন ডাঙ্গায় মামা বাড়িতে থেকে সে বড় হয়েছিল, কোনো রকমে কলেজটা পাশ করেছিল। ঋণশনকে একা ফেলে বিয়ের পিঁড়িতে বসার জন্য মন সায় দেয়নি ধৃতির। অল্প বয়সের আবেগে শেষ অবধি ওরা দুজনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছিল। রাতের অন্ধকারে কলকাতা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। তারপরে শুরু হয়েছিল ওদের নতুন জীবনের সংগ্রাম। ঋণশন ওর এক দূর সম্পর্কে দাদার সুপারিশে কলকাতার একটা ফ্যাক্টরিতে কাজে ঢোকে। ধৃতির পড়াশোনাটা অবশ্যই ঋণশন বন্ধ হতে দেয়নি। নিজে ওভার ডিউটি করেও ধৃতিকে ওখানের স্কুলে আবার ভর্তি করে। ফ্যাক্টরির কাছেই একটা ঝুপড়ি মতো ঘর ভাড়া নেয়। চলতে থাকে ধৃতির পড়াশোনা আর ঋণশনের কাজ। এরকম একটা অনিশ্চিত অভাবের সংসারের মধ্যেই বছর ঘোরার আগে ওরা জানতে পারে ওদের মাঝে তৃতীয় জন আসছে। একদিকে নিজের শরীরের অসুস্থতা, অন্যদিকে ঋণশনের কাজের চাপ, সবে মিলে নাজেহাল হয়ে ধৃতি ওর বাপের বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়েছিল। অবশ্য সেদিন অলোকবাবু ইচ্ছে করলে মেয়েকে ঘর থেকে তাড়িয়েও দিতে পারতেন, কিন্তু ততদিনে ওনাদেরও মন নরম হয়েছে। মেয়ের প্রতি স্নেহ আর অনাগত নাতনির প্রতি ভালোবাসাতেই উনি অবিবেচকের মতো মেয়েকে চলে যেতে বলতে পারেননি। পুরনো সব রাগ সরিয়ে রেখেই ধৃতির মেয়ের দায়িত্ব নেন। রিয়ানার জন্মের পরে ওকে বাবা মায়ের কাছে রেখে কলকাতায় ঋণশনের কাছে ফিরে যায়। ততদিনে ঋণশনেরও অবস্থার কিছু উন্নতি হয়েছে। ধৃতি কলেজে ভর্তি হয়। এভাবেই ওরা দুজনে নিজেদের পড়া আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে যায়। রিয়ানা বড় হতে থাকে দাদু আর দিদুনের কাছে। সেই থেকে ধৃতি রিয়ানার নিজের মা হয়েও হারিয়ে ফেলে মেয়ের ভালো মন্দ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার। আজ রিয়ানার বয়স 9 পেরোলেও পরিস্থিতি একই আছে। বিমলা দেবী রিয়ানার নিয়ে যেটা ভাবেন সেটাই ধৃতি আর ঋণশনকেও মেনে নিতে হয়। এত বছর ধরে তাও সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এবারই ধৃতি প্রথমবার অস্বাভাবিকতা লক্ষ্য করে রিয়ানার মধ্যে। যেই মেয়ে মা বাড়ি এলেই ছুটে কোলে ঝাঁপিয়ে পড়তো, সেই যেন মায়ের বাড়ি আসাতে বিরক্ত হয়ে ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকতে চাইছে। ধৃতি রাজ মা হিসেবে নিজেকে প্রথমবার এতটা অসহায় লাগছিল। বিমলা দেবীর চা করা হয়ে গিয়েছিল, উনি প্লেটে চায়ের কাপ সাজাচ্ছিলেন। তখনই আরো একবার ধৃতি বলল, হয়তো মুরারিদার কাছে পড়তে ওর ভালো লাগছে না তাই। মানে তুমি কি ওকে জিজ্ঞাসা করেছিলে মুরারিদা কেমন পড়াচ্ছে? বিমলা দেবী ভারী স্বরে বললেন, তোর ভাগ্য ভালো যে এত কিছুর পরেও মুরারি তোর মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিতে রাজি হয়েছে। তোর বাবা তো লজ্জাতে ওর সাথে কথা বলতেই যেতে পারছিল না, আমিই পাঠালাম। এই পাড়াতে মুরারির মতো ভালো শিক্ষিত ছেলে আর কেউ আছে? সে তো তোর কপাল খারাপ যে অত ভালো ছেলেটার সাথে সম্বন্ধ হবার পরেও। রিয়ানা রান্নাঘরে ঢুকতে বিমলা দেবী থেমে গেলেন। হাসি মুখে দুধের গ্লাসটা রিয়ানার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে দিদি ভাই, আমি তোমার ঘরেই যাচ্ছিলাম দুধের গ্লাস নিয়ে। মা বকবক করে দেরি করে দিল, এই নাও। রিয়ানা ওর মা আর দিদুন দুজনের মুখের দিকে একবার করে তাকিয়ে দুধের গ্লাসে চুমুক দিতে দিতে নিজের ঘরে চলে গেল। ধৃতির সাথে সাথে বলতে লাগলো, দেখলে মা,
তুমি দেখলে? রিয়ানা কোনো কথার উত্তর দিল? কেমনই চুপচাপটা গ্লাসটা নিয়ে রিয়ানা। বিমলা দেবী অলোকবাবুর চায়ের কাপ প্লেটটা হাতে নিয়ে ভারী গলায় বললেন, রিহানা নয়, রাই। বারবার ভুলে যাস কেন? ওকে আমরা বড় করছি, আমাদের মতো করেই রাই বড় হবে। মায়ের দিকে হা করে তাকিয়ে রইল ধৃতি। অবাক হয়ে ভাবতে লাগলো, 10টা বছরও কি যথেষ্ট নয়? আজও মায়ের কাছে রিনশন এবাড়ির জামাই নয়, অন্য ধর্মের একটা ছেলে। আর রিয়ানাকেও মা কিছুতেই ওদের মেয়ে হয়ে উঠতে দেবে না। কি করছিস? ওয়াও, এটা তুই এঁকেছিস? ধৃতির গলা পেতে তাড়াতাড়ি আঁকার খাতাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলো রিয়ানা। একটু বিরক্তি নিয়েই বলল, মাম্মাম তুমি এত রাত্রে এখানে? বিমলা দেবী রাত্রের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েন। রিয়ানা নিজের পড়ার ঘরে একটু রাত অবধি পড়াশোনা করে দিদুনের কাছে ঘুমোতে যায়। ধৃতি মেয়ের সাথে একান্তে কথা বলার জন্য ইচ্ছে করেই এই সময়টা বেছে নিয়েছে। হালকা হেসে ধৃতি উত্তর দিল, কেন আসতে পারি না? এই তো কিছুদিন আগে অবধি আমি বাড়ি এলেই তুই আমার কাছে ঘুমোবার জন্য বায়না করতিস, মনে নেই? আমি তোকে ঘুম পাড়িয়ে দিতাম। রিয়ানা ওর মামামের দিকে এক পলক তাকিয়েই মাথা নামিয়ে নিল, কিছু বলল না। ধৃতি আবার বলতে লাগলো, এখন তো বড় হয়ে গেছিস, মাম্মামকে কি দরকার? তারপর বল, তোর পড়াশোনা কেমন চলছে? রিয়ানা একই রকম মাথা নিচু করে উত্তর দিল, ভালো। ধৃতি রিয়ানার আরেকটু কাছে ঘেঁষে বসলো। তারপর আঁকার খাতাটা জোর করে রিয়ানার কাছ থেকে কেড়ে নিয়ে পাতা উল্টে বলল, বাহ, দারুণ তো স্কেচটা। মন থেকে এঁকেছিস? রিয়ানা দুদিকে ঘাড় নেড়ে একইভাবে উত্তর দিল, ক্যালেন্ডার দেখে। ধৃতি আবার জিজ্ঞাসা করলো, পাহাড়ের সামনে এই গাছটার নাম জানিস তুই? রিয়ানা শান্তভাবে উত্তর দিল, ঝাউ গাছ। রিয়ানার পড়ার টেবিলের একপাশে রঙের বাক্সটা রাখা ছিল। ধৃতি রং বাক্সটা খুলে কয়েকটা পেস্টেল রং হাতে নিয়ে বলল, ছবিটা রং করিসনি কেন? রিয়ানা চুপ করে বসে রইল, উত্তর দিল না। ধৃতি নিজেই ছবিতে রং দিতে শুরু করলো আর বলতে লাগলো, দেখ আমি তোর গাছটা কেমন সাজিয়ে দিই, লাইট, স্নোবল, চকলেট, স্টার, ফ্লাওয়ার্স, আরো অনেক কিছু দিয়ে। রিয়ানা চুপচাপ একমনে দেখতে লাগলো ওর সাদা কালো ছবিটা কেমন রঙিন হয়ে উঠছে। ধৃতি আবারও বলল, এটা হচ্ছে আমাদের ক্রিসমাস ট্রি। বড়দিনে আমরা সবাই কেক খাই, আনন্দ করি, আর ঠিক এরকম ভাবে ক্রিসমাস ট্রি সাজাই। রিয়ানা ঝাউ গাছটার একপাশে ঝুলে থাকা লাল সাদা জিনিসটা দেখিয়ে জিজ্ঞাসা করলো, এটা কি ফুল মাম্মাম? মোজার মতো লাগছে তো। ধৃতি হালকা হেসে বলল, মোজার মতো নয়, এটা মোজা, বাচ্চাদের মোজা। রিয়ানা ওর বাম দিকের গজদাঁতটা বের করে হেসে ফেলল। ঠিক ধৃতির মতোই ওর ঠোঁট আর বাদিকের গজদাঁতটা। মোজা? ঝাউ গাছে মোজা? আগ্রহের সাথে জিজ্ঞাসা করলো রিয়ানা। ধৃতি মেয়ের মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ তো, বাচ্চাদের মোজা। বাচ্চারা ক্রিসমাসের আগের দিন ঘরের সামনের ঝাউ গাছে দরজার সামনে মোজা ঝুলিয়ে রাখে। কেন? আরো বেশি কৌতূহল প্রকাশ করলো রিয়ানা। ধৃতি হালকা হেসে বলল, বাচ্চাদের মনে তো অনেক রকম ইচ্ছে থাকে, তো তারা সেইগুলো কাগজে লিখে মোজার ভিতরে ভরে দেয়। গভীর রাতে সান্টাক্লজ বলে একজন বুড়ো লোক আকাশে উড়তে উড়তে আসে আর মোজার মধ্যে থেকে সেই সব ইচ্ছে বের করে পড়ে। তারপর কি হয়? ধৃতি দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, তারপর আর কি, ওই সান্টাক্লজ বলে লাল সাদা পোশাক পরে বুড়ো লোকটা নিজের কাঁধের ঝুলি থেকে বাচ্চাদের জন্য ওদের ইচ্ছে মতো খেলনা, চকলেট, কেক সবকিছু ঘরের সামনে রেখে দেয়। আর বাচ্চারা বড়দিনের সকালে ঘুম থেকে উঠে সেই সব কিছু উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে। কিন্তু তাতে ওই লোকটার কি লাভ হয়? ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো রিয়ানা। ধৃতি ওকে বুঝিয়ে বলল, বাচ্চাদের মুখের হাসিটাই হলো সান্টার রিটার্ন গিফট। সান্টাক্লজকে সেদিন সব বাচ্চারা অনেক ধন্যবাদ জানায়। ধৃতির কথাগুলো শুনে কেমনই যেন ভাবুক হয়ে গেল রিয়ানা। ধৃতিও ইচ্ছে করে ওকে একটু ভাবার সময় দিল, আর সেই ফাঁকে রিয়ানার খাতাতে আরো কিছু আঁকতে লাগলো ধৃতি। সাদা দাড়িওয়ালা একটা লোকের ছবি, মাথায় লাল টুপি, কাঁধে মস্ত একটা ঝোলা, বেল্টের উপরে বড় একটা ভুঁড়ি, যাতে রিয়ানার সামনে স্পষ্ট হয়ে ওঠে সান্টার চেহারা। কয়েক মিনিট পরে রিয়ানা আবার নিজের থেকেই বলল, সান্টাক্লজ শুধু বাচ্চাদেরই ইচ্ছে পূরণ করে বলো মাম্মাম? ধৃতি আবারও হেসে বলল, হ্যাঁ, বাচ্চাদের জন্যই তো। বড়দের ইচ্ছে পূরণ করতে কেউ আসে না, তাই না? আনমনে যেন জিজ্ঞাসা করলো রিয়ানা। ধৃতি ওর মাথাতে হাত রেখে উত্তর দিল, বড়রা তো নিজেদের ইচ্ছে নিজেরাই পূরণ করতে পারে।
উত্তরটা যেন রিয়ানার বিশেষ ভালো লাগলো না। অন্যমনস্ক হয়ে বসে রইল। ওর পড়ার ঘরের ঘড়ির কাঁটাটা নিজের ছন্দে টিকটিক করে যাচ্ছে। রিয়ানা সেই ছন্দের সাথে মিশে গিয়ে কি যেন ভাবছে। হঠাৎ করে রিয়ানা কেমন কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, দিদুন সবসময় বলে আমি বড় হয়ে গেছি। রিয়ানাকে জড়িয়ে ধরে ধৃতি বলল, দিদুন মিথ্যে বলে, এই তো আমার রিয়ানা একদম ছোট্টটি আছে। রিয়ানা কেমনই যেন সংশয়ের সুরে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বলছো মাম্মাম? কিন্তু মুরারি কাকুও যে বলে আমি বড় হয়ে গেছি। আমিও কবে বিয়ে করে পালিয়ে যাব তোমার মতো। তুমি পালিয়ে গেছিলে মাম্মাম, কেন? জানো, তোমার উপরে আমার খুব রাগ হয়। রিয়ানার ঠিক এই জায়গাটাতেই একটা সন্দেহ ছিল। মুরারি দাকে ওর কোনোদিনই ভালো মনে হতো না। গলাটা ঝেড়ে রিয়ানাকে জিজ্ঞেস করলো ধৃতি, মুরারি কাকু আর কি বলে? রিয়ানা ভয়ে ভয়ের মার দিকে তাকিয়ে বলল, কাকু বলছিল তোমার সাথে নাকি কাকুর বিয়ে ঠিক হয়েছিল, আর তারপর তুমি বাবার সাথে পালিয়ে গিয়েছিলে। তাই এবার আর মুরারি কাকু ভুল করবে না। আমি পালাবার আগেই আমাকে বিয়ে করে নেবে। তোমার পানিশমেন্ট আমাকে পেতে হবে। বুকের ভিতরটা কেঁপে উঠল ধৃতির। এইটুকু বয়সে ওর মেয়েটাকে কি সব শেখাচ্ছে মুরালিদা। রিয়ানা অবশ্য ওইটুকুতে থামলো না। মাকে আরেকটু বেশি জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি বলেছিলাম কাকুকে তোমার তো বউ আছে। আমি কেন তোমার বউ হব? আমার ভালো লাগে না তোমাকে। কাকু বলল, তোর মা কথা শোনেনি, তাই তোকে জোর করে ছোট বউ করব। আমার না কাকুকে খুব ভয় করে মাম্মাম। গত বছর যখন বিমলা দেবী ধৃতিকে জানিয়েছিল যে মুরারির কাছে রিয়ানার পড়ার ব্যবস্থা করছে, তখনই বিষয়টা ভালো লাগেনি ধৃতির। মুরারিদার চরিত্র যে কেমন তা কি ও জানতো না? ও নিজেও যখন ক্লাস 11-এ মুরারির কাছে পড়তে যেত, নানান অছিলায় মুরারি ওর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করত। পড়া করে নিয়ে গেলে কাঁধের পাশে হাত দিয়ে বাহবা জানানো, পড়া না করলে পিঠে চাপড়ে দেওয়া থেকে শুরু করে আরও বিভিন্নভাবে গায়ে হাত দিত। ধৃতি ভয়ে ঘরে কিছু বলতে পারতো না, তবু কিছু কথা রিনশনকে বলেছিল। আর রিয়ানা তো এত ছোট, সবে 9 পেরিয়েছে, কাকেই বা বলবে। রিয়ানার প্রতিও যদি মুরারি একই রকম আচরণ করে, মেয়েটা কিভাবে নিজেকে বাঁচাবে? বেচারি তো কিছু ঠিক করে বুঝতেও পারবে না। মেয়েকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে ধৃতি জিজ্ঞাসা করতে লাগলো, মুরারি কাকু তোকে পড়াবার সময় গায়ে হাত দেয়? মানে শুধু শুধু মারধর করে, বা তোকে কি জোর করে ধরবার চেষ্টা করে অকারণে তোকে? তাই বলি, রাই এখনো ঘুমোতে যায়নি কেন? তুই এখানে এসে এসব শুরু করেছিস? হ্যাঁ রে, তোর কি আক্কেল বলেও কিছু নেই? পিছন থেকে বিমলা দেবীর গলা পেয়েই থেমে গেল ধৃতি। রিয়ানা ওর মাকে ছেড়ে সরিয়ে বসলো। ধৃতি বুঝতে পারলো নিজের জন্য কোনোদিন কিছু বলতে না পারলেও আজ মেয়ের জন্য ওকে অন্তত মুখ খুলতেই হবে। রিয়ানার দিকে তাকিয়ে দেখলো বেচারি আরো ভয় পেয়ে মাথা নিচু করে বসে আছে। ধৃতি গলাটা ঝেড়ে বেশ স্পষ্ট করে বলল, মা, মুরারিদার কাছে রিয়ানার পড়তে যাওয়ার ব্যাপারটা আমার প্রথম থেকে ভালো মনে হয়নি। তুমি জানো না ওর চরিত্র কেমন। জানো মুরারিদা ওকে কি কি বলেছে? বিমলা দেবী অবাক হয়ে বললেন, ছি ধৃতি, রায়কে মুরারি ভাইজির মতো স্নেহ করে। ওর নিজের ছেলেটাও এবছর 4-এ পড়লো। কাকে কি বলিস তুই? জানিস মুরারি বড় ক্লাস ছাড়া পড়ায় না, তবুও রাই পড়াশোনাতে ভালো বলে ওকে স্পেশালি আলাদা করে পড়াতে রাজি হয়েছে। তারপরেও ওটাই তো মা, রাই এমন কি ভালো পড়াশোনাতে যে মুরারিদা ওকে আলাদা করে পড়াতে রাজি হয়ে গেল? মুরারিদার উদ্দেশ্য আলাদা, এমনিতেই লোকটার স্বভাব খুব নোংরা। রাইকে ছোট পেয়ে ধৃতির কথা শেষ হবার আগেই ধমক দিয়ে বসলেন বিমলা দেবী, অনেক বাজে বকেছিস তুই, নিজের ঘরে যা। রাইয়ের মনটা আর এখন থেকে বিষিয়ে দেওয়ার দরকার নেই। নিজে তো এটুকু বয়স থেকে পেকে গিয়েছিলি, প্রেম পীড়িত করে জীবনটা শেষ করেছিস, আর মেয়েকেও এখন থেকে বাজে বুঝিয়ে গুরুজনদের কিভাবে সম্মান দিতে হয় সেটাও কি রাইকে ভুলিয়ে দিবি? ধৃতি আজ প্রথমবার মায়ের উপরে তর্ক করে বলল, তুমি বুঝছো না মা, অ্যাডাল্ট এডুকেশন ছোটর থেকেই খুব জরুরি। কোনটা ওর জন্য ভালো, কোনটা ওর জন্য মন্দ, ওর নিজেরও জানা দরকার। না হলে কে কিভাবে ওকে ইউজ করবে? গুরুজন মানে কি সবাই সম্মানের যোগ্য? বয়সের ফারাকটাই এখন আর সব নয়। এমনিতে তো দেখছো মেয়েটা এত চুপচাপ হয়ে গেছে। 9 বছর ধরে আমরা ওকে খাইয়ে পড়িয়ে বড় করছি, আর তুই কয়েকদিনে ওর ভালো মন্দ সব বুঝে যাবি? গর্জে উঠে বললেন বিমলা দেবী। ধৃতি চুপ করে বিমলা দেবীর দিকে তাকিয়ে রইল। বিমলা দেবী গলার স্বর একটু নামিয়ে আবার বলতে লাগলেন, মুরারি পড়ানো শুরু করার পর থেকে মেয়েটার পড়াশোনাতে মন এসেছে। দোষী পড়া ছেড়ে শান্ত হয়ে রোজ পড়তে বসছে। তোর তো ওর কাছে কৃতজ্ঞ থাকার কথা। তার জায়গায়
ছি ছি, এসবের জন্যই তোকে মেয়ে ভাবতেও লজ্জা হয় আমাদের। কখনো যদি বাপ মায়ের মান অপমানের কথাটা ভাবতিস, কাউকে সম্মান দিতে জানতিস। ধৃতি বেশ বুঝতে পারছিল বিমলা দেবীকে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে মুরারি এমনভাবে ওর বাবা মায়ের চোখে কাপড় বেঁধে রেখেছে যে ওরা কোনো মতেই ওকে সন্দেহ করবে না। মিনমিনে স্বরে তবুও আরেকবার অন্যভাবে বলার চেষ্টা করলো ধৃতি। আমি তো শুধু রিয়ানাকে বুঝিয়ে বলছিলাম যাতে ওকে কখনো বিপদে পড়তে না হয়। মানে শুধু মুরারিদার ব্যাপারে তো নয়, এখন এরকম কত ঘটনাই তো ঘটছে। নিজের আপনজনের লালসার শিকার হয়েও কত বাচ্চা মেয়েকে। বড় বড় চোখে বিমলা দেবী বললেন, নিজের মেয়েটাকে নিয়ে এত খারাপ ভাবলি কি করে ধৃতি? ও, নিজের আর হলো কোথায়, শুধু জন্মই তো দিয়েছিলি। ছলছলে চোখে ধৃতি জোর গলাতেই বলল, মা। বিমলা দেবী মেয়ের বিন্দুমাত্র পরোয়া না করে রিয়ানার হাতটা ধরে বললেন, চল দিদি ভাই, ঘুমিয়ে পড়বি। তোর মাম্মামের যত মাথার গন্ডগোল, কখন কি বলে ঠিক আছে। কাকুকে আবার এসব বলিস না, কাকুর সব কথা শুনবি কেমন, আর মন দিয়ে পড়বি। রিয়ানাও ভিজে চোখে একবার ধৃতির দিকে তাকালো। ছবি আঁকার খাতাটা তখনও খোলা, যেটাতে ধৃতি লাল সাদা পোশাকের ঝুলি হাতে বুড়োটাকে এঁকে রিয়ানাকে দেখাবার চেষ্টা করেছিল। দিদুনের সাথে ঘুমোতে যাওয়ার আগে রিয়ানা শুধু ধৃতিকে জিজ্ঞাসা করলো, মাম্মাম, সান্টাক্লজ সত্যিই আসে? তুমি দেখেছো? টপ টপ করে ধৃতির চোখ থেকে আরো দুফোঁটা জল গড়িয়ে পড়ল। মুখে কিছু বলতে পারল না। ধৃতি ভালো করেই জানে রিনশনের সাথে এসব শেয়ার করে কিছু লাভ হবে না। শুধু শুধু মানুষটা ওখানে চিন্তা করবে, কারণ ধৃতির কথারই যেখানে কোনো গুরুত্ব নেই সেখানে তো রিনশন মেয়ের ব্যাপারে কিছু বলতে এলে কেউ শুনবেই না। সুযোগ পেলে বিমলা দেবী হয়তো আরও দু কথা শুনিয়ে দেবে, তাতে ধৃতিরই আরও খারাপ লাগবে। তার চেয়ে অন্যভাবে যদি কিছুদিন রিয়ানাকে সরিয়ে নিয়ে যাওয়া যেত সেটা ভেবেই বিমলা দেবীর কাছে একটা প্রস্তাব রাখল ধৃতি। শীতের সকাল, সারা বছরই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাতনির জন্য দুধ গরম আর অলোকবাবুর জন্য চা করাটা বিমলা দেবীর অভ্যেস। ধৃতি আজকেও পায়ে পায়ে রান্নাঘরে গিয়ে বলল, মা, রিয়ানার তো এখন পরীক্ষা হয়ে গেছে, কটা দিনের জন্য যদি ওকে কলকাতায় নিয়ে যেতাম। ওরও চিড়িয়াখানা, সায়েন্স সিটি দেখার খুব ইচ্ছা, তাহলে একসাথে ঘোরা হয়ে যেত। বিমলা দেবী চা করতে করতে গম্ভীরভাবে উত্তর দিলেন, সেদিন রায়ের কি সব বিপদের আশঙ্কা করে জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলি না? ওসব বিপদ আমাদের চেনা জানা গ্রামে নেই, ওই শহরের জল হাওয়াতেই আছে, বুঝেছিস? ধৃতি আগেই বুঝেছিল রিয়ানাকে এখান থেকে কয়েকদিনের জন্য নিয়ে যাওয়াটাও এতটা সহজ ব্যাপার নয়। তারপরে বিমলা দেবীর এরকম কথাতে ওর মুখটা আরো বেশি শুকিয়ে গেল। মিনমিনে স্বরে বলল, মা, ও তো আমাদের সাথেই, মানে আমার আর রিনশনের সাথেই সবসময় থাকবে। আর তোমাদের বন্ধু বান্ধব, শহুরে পার্টি, হই হুল্লোড়, নেশার গ্লাস, তার ধর্মে তো আবার এসবই কালচার। নাক সিটকিয়েই বললেন বিমলা দেবী। ধৃতি বোঝাবার চেষ্টা করলো, এখানে কি মাতাল নেই? না লোক আনন্দ হুল্লোড় করে না? রিনশন যদি একটিবার তার মেয়েকে বড়দিনের অনুষ্ঠানে নিয়ে যেতে চায় তাতে অন্যায় বা কি আছে? আর বিপদ তো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই হতে পারে। কি চেনা আর কি অচেনা, সচেতন থাকার জন্যই সেদিন ওকে। ভারী গলায় আবার বিমলা দেবী বললেন, থাক মা, দিদিভাইয়ের কথা আমরা বুঝবো। অনেকদিন তো হলো রিনশন একা আছে, সামনেই বড়দিন, তুমি বরং কলকাতা ফিরে যাও। মায়ের শব্দগুলো কানের পর্দাতে আঘাত করলেও ব্যথাটা বুকের গভীরেই দিল। বিমলা দেবী যে ওকে এভাবে স্পষ্ট করে ঘর থেকে চলে যেতে বলতে পারেন সেটা হয়তো ভাবতে পারেনি ধৃতি। কিন্তু নিজের মেয়ের ব্যাপারে সবটা জানার পরে ও কিভাবেই বা ফিরে যায়? আরও একবার অনুরোধ করলো বিমলা দেবীকে, এতদিন ছুটি কি তবে ঘরে বসেই কাটাবে রাই? বাইরে বেরোলে ওরও তো ভালো লাগতো। তুমি না হয় একবার ওকে জিজ্ঞাসা করতে ও আমার সাথে যেতে চায় কি না। বিমলা দেবী গরম চায়ের সাথে গরম পকোড়া ভাজতে ভাজতে বললেন, কোনো দরকার নেই, তোকে অত ভাবতে হবে না। সারসডিহিতে মেলা হবে, ওখান থেকে 1-2 দিন ঘুরিয়ে নিয়ে আসবো রাইকে। আর রিনশন, মেয়ের সাথে টাইম স্পেন্ড তারও কি কোনো অধিকার নেই? কাকুতি করেই বলল ধৃতি। একগুয়ে জেদি স্বরে বিমলা দেবী বললেন, কেন? তার তো এখানে আসাতে বারণ নেই। মেয়ের সাথে এতই যখন সময় কাটাবার ইচ্ছে, কদিন কাজ বন্ধ রেখে এখান থেকে ঘুরে যাক। এরপরে ধৃতির বা আর কি বলার থাকতে পারে? চুপচাপ রান্নাঘরের বাইরে চলে গেল ধৃতি। আড়াল থেকে তাকিয়ে দেখলো রিয়ানার পড়ার ঘরের দিকে। টেবিলে বই খোলা আছে, পাশে নামানো দুধের গ্লাস। ও একদৃষ্টিতে তাকিয়ে আছে পূবের জানালা দিয়ে।
এক ফালি সকালের মিষ্টি রোদ এসে পড়েছে যেদিকে। নিজের মনেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল ধৃতি। মা হয়ে আজ নিজের মেয়ের জন্য ওর কিছুই যে করার ক্ষমতা নেই। হয়তো এসবের জন্যই ওই দায়ী। সেদিন যদি সন্তান সম্ভবা অবস্থায় ধৃতি বাবা মায়ের কাছে ফিরে না আসতো, রিয়ানার জন্মের পরে বাবা মায়ের দায়িত্বে ওকে রেখে নিজেদের সেটেল হওয়ার জন্য না ফিরে যেত, তাহলে হয়তো এই দিনটা দেখতে হতো না। বাবা মা হিসেবে আজ এতটা বেশি অধিকারহীন ওরা হয়ে যেত না। কিন্তু ওই বা কি করবে? রিয়ানাকে একটা সুস্থ ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্যই তো ও নিজেও এত পরিশ্রম করছে। ওর এই পড়াশোনা, চাকুরি সব তো রিয়ানাকে ভালোভাবে বড় করার জন্যই ছিল। ধৃতির ছুটি শেষ হয়ে গেছিল। কাজের জায়গা থেকে বারবার ফোন আসছিল। তারপর সামনেই বড়দিন। রিনশান ওখানে একা, ওকে তো ফিরে যেতেই হতো। যাবার দিনে ধৃতি শুধু মেয়েকে জড়িয়ে ধরে ভিজে চোখে বলল, আমি খুব তাড়াতাড়ি আসবো, এবার দেখবি, আর একদম দেরি হবে না। রিয়ানা কেমনই উদাস স্বরে জিজ্ঞাসা করল, মাম্মাম বলো না, আমি সত্যিই ছোট? বুকের মধ্যে আঁকড়ে ধরে রিয়ানার কানে ফিসফিস করে বলল ধৃতি, বড়রা কিন্তু নিজেদের ইচ্ছে পূরণ নিজেরাই করে নিতে পারে, ভয় করবি না একদম। মুরারি কাকুকেও না, আমি তোর সাথে সব সময় আছি। রিয়ানা একবার ফুপিয়ে উঠে বলল, আমিও ক্রিসমাস ট্রি সাজাবো মাম্মাম, সান্টা ক্লজকে রিটার্ন গিফট আমিও দিতে চাই। ধৃতি আর কিছু বলতে পারল না। বুকে পাথর চাপা দিয়ে উঠে গেল। শুধু কলকাতা ফেরার সময় বিমলা দেবীর কাছে গিয়ে বলল, বাড়ি থেকে পালিয়ে রিনশনের সাথে বিয়ে করাটা হয়তো আমার ভুল ছিল মা, কিন্তু সেদিন যে অনেক কিছু তোমাদের বলতে চেয়েও পারিনি, তার জন্য দায়ী আমি একা ছিলাম না, তোমরাও ছিলে। আমাকে বলার সুযোগ দাওনি, আমার কাছের হয়ে উঠতে তোমরা সেদিনও পারোনি, আর আজও পারোনি। খুব ভয় করে রিয়ানাও তোমাদের বলার সুযোগ না পেয়ে আমার মতোই কোনো ভুল না করে বসে। নিজের সব কথা ভুলে গেলেও রিয়ানার ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের ছাড়বো না। দায়ী থাকবে শুধু তোমরা। বিমলা দেবী হা করে মেয়ের কথা শুনলেও ধৃতি চলে যাওয়ার পরে মনে মনে স্বস্তির শ্বাসই ফেললেন। ভাবলেন, রাইয়ের মাথাতে উল্টোপাল্টা আর কেউ ঢোকাবে না, এবার উনি শান্তিতে থাকতে পারবেন। অলোকবাবুর হাঁপানির টানটা শীতকালে এমনিতেই খুব বাড়ে, তাই শীতের সন্ধ্যাতে উনি আর বাড়ির বাইরে বিশেষ যান না। বিমলা দেবী ঠিক করেছিলেন সারসডিহির মেলাতে রিয়ানাকে নিয়ে যাবেন, ভালো একটা যাত্রাপালা আছে, একবারে দেখে ফিরবেন। কিন্তু রিয়ানা ওর মায়ের কলকাতা ফিরে যাওয়ার পরে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। বিমলা দেবী যেই রিয়ানার ঘরে গিয়ে ওর মাথাতে হাত বুলিয়ে বললেন, দিদি ভাই আমরা মেলাতে যাব তো, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, রবিকে রিক্সা নিয়ে আসতে বলেছি, ভালো যাত্রা আছে আজ, কি নাম জানিস? আমি কৃষ্ণের সখী রাধা। রিয়ানা যাত্রার নামটা শুনে যেন আঁতকে উঠল, বলল, আমি যাব না দিদুন, তুমি যাও। অবাক হয়ে বিমলা দেবী বললেন, যাবি না মানে? কেন যাবি না? সারাদিন তো এখন ঘরেই আছিস, স্কুলও ছুটি, টিউশনও নেই। রিয়ানার কানে তখনও ভাসছে কৃষ্ণের সখী রাধা নামটা। মুরারি কাকু বলেছিল রাই মানে নাকি রাধা, আর মুরারি মানে কৃষ্ণ, তাই ওকে চিরকাল মুরারি কাকুর কাছে বাধা হয়ে থাকতে হবে। ওর নাকি মুরারি কাকুর হাত থেকে নিস্তার নেই। সেদিনের কথাটা ভাবলেই ভয়ে ওর গায়ে এখনো কাটা দেয়। মুরারি কাকু সেদিন এমনভাবে ওকে ঝাপটে ধরেছিল, ওর হাতের পেশিগুলোতে এখনো ব্যথা করে। ভাগ্যিস ও মাম্মামের কথা মতো ভয় না করে জোর গলায় কাকিমাকে ডেকে উঠেছিল, আর কাকিমা চলে আসতেই কাকু ছেড়ে দিয়েছিল। রিয়ানা বেশ দৃঢ় স্বরে বলল, আমার আজ বিকেল থেকে খুব শীত শীত করছে দিদুন, তুমি যাও, ঘুরে এসো, আমার ভালো লাগছে না। বিমলা দেবী দুই একবার জোরাজুরি করতেও যখন রিয়ানা রাজি হলো না, তখন অলোকবাবুই বললেন, আহ, ওর যখন যাওয়ার ইচ্ছে নেই শুধু শুধু জোর করছো কেন? তুমি ঘুরে এসো, রবি রিক্সাটা বলা আছে তো। রবি ওদের পাড়ারই ছেলে, বছর কয়েক হলো বিয়ে থা করে সংসারী হয়েছে। রবির স্ত্রী মাঝে মাঝে অলোকবাবুদের বাগান থেকে কাঠকুটো কেটেও নিয়ে যায়, ওদের ঘরে এসে টুকটাক কাজও করে দেয়। তাছাড়া রবির বাবা এখনো অলোক চাটুর্যেদের পুকুরে মাছ চাষ করে। পরিবারগতভাবেই ছেলেটা বেশ চেনা জানা, তাই রাত করে ফেরা নিয়ে অবশ্য বিমলা দেবীর তেমন একটা চিন্তা নেই। শুধু মনটাই যা একটু খারাপ হলো, ওনার আদরের নাতনি যেতে চাইল না বলে। সারসডিহির মাঠে যাত্রাপালা শেষ হতে হতে প্রায় রাত্রি 11টা পেরিয়ে গেল। শুক্লপক্ষের চাঁদ তখন মধ্য আকাশে, তার আলোতেই চারপাশ বেশ স্পষ্ট। এখনও বিমলা দেবীর কানে গুঞ্জরিত হচ্ছে কৃষ্ণের বাঁশির আওয়াজ, রাধার বিরহ বেদনা। মনে মনে ভাবছেন, রিয়ানা এলে কি সুন্দর যাত্রাটা দেখত। এসব রাধাকৃষ্ণের পালা শুনলেও মেয়েটার মন আমাদের ধর্মতে গৌরবান্বিত হতো।
এদিক ওদিকের গ্রাম থেকে যারা মেলাতে এসেছিল যাত্রার আসর শেষ হতে বেশিরভাগই মোটর বাইকে করে ঘরের দিকে রওনা দিয়েছে। কাছাকাছি গ্রামের যারা ছিল তারা আগে হাঁটতে শুরু করেছে। শীতের রাত, খোলা আকাশের নিচে হিম পড়ছে, তাই সবারই ঘরে ফেরার তারা। এদিকে বিমলা দেবী পড়লেন বেশ বিপদে। চাঁদের আলোতে রবির রিকশাটা খুঁজে পেতে অসুবিধা না হলেও রবিকে উনি কোনো মতেই খুঁজে পেলেন না। যাত্রা ভেঙে যাওয়ার পরে রিকশার কাছে গিয়ে প্রায় মিনিট 10 অপেক্ষা করেও যখন রবি এলো না, তখন বিমলা দেবী বাধ্য হয়ে জোর গলাতে হাঁক দিলেন, রবি, রবি। আরো মিনিট 5 পরে টলতে টলতে রবিকে আসতে দেখতে পেলেন বিমলা। চাঁদের আলোতে স্পষ্ট করে রবির চোখ মুখ দেখতে না পেলেও বেশ বুঝতে পারলেন রবি গলা অবধি নেশা করে এসেছে। হালকা ধমক দিয়ে প্রথমে বললেন বিমলা দেবী, কোথায় ছিলি এতক্ষণ? রবি রিকশাটা টেনে সরিয়ে একটা ঢেকুর ছেড়ে বলল, এই তো ডাকতেই চলে এলাম। ততক্ষণে মদের গন্ধটা রবির মুখ থেকে বেরিয়ে বিমলা দেবীর নাকে ঢুকেছে। রাগলেও এরকম ফাঁকা জায়গাতে আর কথা বাড়ালেন না বিমলা দেবী। রিকশাতে উঠে বসে বললেন, চল। সাথে সাথে রিকশা চলতে শুরু করলো, কিন্তু সোজাভাবে রিকশা চালাবার ক্ষমতা রবির শরীরে আর নেই। একবার ডান দিকে হেলে তো একবার বাম দিকে হেলে। আরও একবার ধমক দিয়ে বললেন বিমলা দেবী, আমাকে কি ফেলে মারবি তুই? সোজা হয়ে চল। রবি ততক্ষণে গান ধরেছে, বিশ্রী চটুল একটা হিন্দি গান। যেমন তার ভাষা তেমনই উদ্ভট তার ছন্দ। তার মাঝে রিকশাটা একটা গর্তে পড়তে পড়তে সামলে গেল। বিমলা দেবী কড়া মেজাজে বললেন, এই এই তুই গান থামিয়ে রিকশাটা ঠিক করে চালাবি তো? বুড়ো বয়সে পড়লে আর হাড় গোড় কিছু আস্ত থাকবে না আমার। রবি গান থামিয়ে হেহে করে হেসে বলতে লাগলো, কি যে বলো, তোমাকে দেখে বুড়ি কখন লাগে? বললে আজই আরেকবার বিয়ে দিয়ে দেব। বিমলা দেবী দাঁতে দাঁত চেপে বললেন, ফাজলামি হচ্ছে, দাঁড়া তোর বাপকে কাল বলছি। রবির তখন নেশা চড়ে গেছে। রিকশা থামিয়ে বিমলা দেবীর দিকে ঘুরে বলতে লাগলো, বিশ্বাস হচ্ছে না? চলো তবে আজই তোমার জন্য আমি পাত্র দেখতে যাব। বিমলা দেবী বেশ বুঝতে পারলেন রবির আজ মাথাতে নেশা চড়ে গেছে। ওকে বলেও কিছু লাভ নেই। এদিকে ওনাদের বাড়িও কাছে নয় যে চাইলেই উনি কোমরে বাতের ব্যথা নিয়ে এতটা রাস্তা হেঁটে যেতে পারবে। তাই এবার একটু নরম হয়েই বললেন, তুই ঘরে চল আগে, তারপরে কথা বলবো। রবি একটু শান্ত হয়ে আবার প্যাডেলে চাপ দিল, তবে মুখ ওর খোলা রইল। বিড়বিড় করে বলতে লাগলো, তোমাকে আজ ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা নেই জানো। চলো না একটু অন্য রাস্তাতে, ওই জঙ্গলের পথ ধরে। বিমলা দেবী ভয় ততক্ষণে মনে মনে কৃষ্ণ নাম জপতে শুরু করেছেন। সত্যি যদি রবি মাতাল হয়ে কোনো ঝোড়ো জঙ্গলে তুলে নিয়ে যায়, ভাবতেই ওনার গা হাত পা ঘিন ঘিন করছে। রিকশাতে চুপ করে বসে বিমলা দেবী ভাবছিলেন রবিকে উনি এইটুকু থেকে বিনা কাপড়ে ওদের বাগানে পুকুর ঘাটের সামনে ছুটে বড় হতে দেখলেন। সেই কিনা এরকম কুরুচিকর কথা বলছে, বয়সের লাজটুকুও নেই। হঠাৎ করে রবি আবার বলতে লাগলো, কি গো আমার বিমলা নন্দিনী, তুমি কথা বলছুনি কেন? বলো না যাবে বিয়ে করতে। পছন্দ না হলে আমি তো আছি। নিজেকে নিজে ধিক্কার জানাচ্ছিল বিমলা। চেনা জানা ভেবে রবিকে বিশ্বাস করে ও রিকশাতে এসে যে কি ভুলটাই আজ করেছে, শেষ অবধি সসম্মানে ঘরে ঢুকতে পারলে হয়। কাপা গলায় কোনো রকমে বিমলা দেবী বললেন, চল না আরেকটু তো, তারপরে কথা বলছি। রবি হঠাৎ করে রিকশা থামিয়ে নেমে পড়ল। লাল চোখে বিমলা দেবীর কাছাকাছি এসে বলল, মায়েরি বলছি, ওই কালো খোটরা বউকে নিয়ে রোজ রোজ আর ভাল লাগে না। চলো না আজ আমরা একসাথে ফুলসজ্জা করব। রাগে বিমলা দেবীর কান গরম হয়ে আসছিল আর হাত পা ভয়ে ঠান্ডা। একবার ধমক দিয়ে বলার চেষ্টা করলো, ছি রবি, তোর মাথা ঠিক আছে? তোর মায়ের বয়সী আমি, লজ্জা করছে না এসব বলতে? বিমলা দেবীর কাছাকাছি এসে রবি বলতে লাগলো, লজ্জার কি আছে? পুরুষ মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কাছে আদর চাইতে লজ্জা কি বলো? বিমলা দেবীর মনে হচ্ছিল আজ এখানে রক্তশূন্য হয়ে উনি উল্টে পড়বেন। অবশ্য সেরকম কিছু হলো না। তার আগে রবি ওনার হাতটা ধরে টেনে বলল, চলো না সোনা, কেউ কিচ্ছু জানবে না, শুধু তুমি আর আমি। ওই ওই ঝোড়ের ধারে দারুণ জায়গা আছে। মাথা চারপাশটা কেমনই যেন ঘোর অন্ধকার হয়ে আসছিল। বারবার মনে পড়ছিল ধৃতির কথাগুলো। বিপদ যখন যেখানে খুশি আসতে পারে, চেনা অচেনার ব্যাপার নয় মা। বয়সের ফারাকে আজকাল কিছু হয় না। আমাদেরই আগের থেকে সচেতন থাকতে হবে, সচেতন করতে হবে। রবি আবার টলতে টলতে সে বিশ্রী গানটা ধরল। এদিকে শীতের রাতে রাস্তাতে একটা জনপ্রাণীও নেই যে বিমলা দেবী সাহায্য চাইবেন। কুকুরগুলো গ্রীষ্মকালের মতো এদিক ওদিক কুণ্ডুলি পাকিয়ে শুয়ে নেই যে মাতাল দেখে রবিকে তাড়া করবে। বিমলা এক প্রকার ধরেই নিয়েছে আজ আর ওর বাঁচার কোনো আশা নেই। শেষে কিনা ওই বয়সে চাটুজ্জে বাড়ির গিন্নিকে মাঝিদের একটা ছোকরার কাছে। ভাবলেই গা গুলিয়ে উঠছে। এখন মনে হচ্ছে বিমলা দেবীর হয়তো ওর দিদি ভাইয়ের সাথেও খারাপ কিছু ঘটছে। হয়তো ধৃতি ঠিক ছিল।
পুরুষ মানুষ কখন যে কি রূপে সামনে আসে। রবিও তো ওর ছেলের বয়সী হয়ে আজকে ওকে এইভাবে হেনস্থা করছে, তাহলে বাবার বয়সী মুরারি যে রাইকে খারাপ প্রস্তাব দেবে না এমন কি মানে আছে? রবি এবার গান ছেড়ে গলা চড়িয়ে চিৎকার করে বলল, ভালোই ভালো ডাকতেও নামছিস না বল শালা। একা করতে চাইছি বুড়িও তাও হচ্ছে না, 5 জন মিলে রেপ করে ফেলে দিয়ে গেলে ভালো হতো। বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে উঠল বিমলা দেবীর। ওনার গায়ে কি বা এমন জোর যে এই মাতালের সঙ্গে হেস্তনেস্ত করতে পারবেন। দুহাত জোর করে এক মনে ইষ্ট দেবতাকে স্মরণ করতে লাগলেন বিমলা দেবী। তখনই দেখতে পেলেন সামনের থেকে বাইকের আলোটা। বাইকে কে বসে আছে, কিছু না বুঝেই চেঁচিয়ে বলতে লাগলেন, আমাকে এই মাতালের হাত থেকে বাঁচাও বাবা, ঈশ্বরের দূত তুমি, গোবিন্দ তোমার মঙ্গল করবেন। বাইক থামাতেই চাঁদের আলোতে বিমলা দেবী দেখলেন রিনশন এসেছে। ওকে দেখে রবি রিকশা ফেলে জঙ্গলের দিকে এমন ছুটতে লাগলো যে আর রিনশনের মাথাতে ওকে ধরতে যাওয়ার ভাবনা এলো না। বিমলা দেবী এই শীতের রাতেও ভয়ে ঘেমে অস্থির। রিনশন গলাটা ঝেড়ে বলল, বাবা বললেন দেরি হচ্ছে আপনার আসতে, তাই একটু এগিয়ে গিয়ে দেখতে। ওই আপনাদের পাশের বাড়ির গোপালের কাছেই বাইকটা নিয়ে এলাম। কিন্তু রবি ওরকম পালালো কেন, কি হয়েছে? বিমলা দেবী লজ্জায় আর জামাইকে বলতে পারলেন না ছেলের বয়সী রবি ওনার সাথে কি নোংরামি করতে চাইছিল। শুধু বললেন, নেশাপান করে রিকশা আর কি চালাবে, সে নিজেই টলমলো করছে। বিমলা দেবী বাইকে উঠে বসতেই বাড়ির রাস্তা ধরল রিনশন। মায়ের আঁকা সান্টাক্লজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে রিয়ানা। আজ যে 24শে ডিসেম্বর, কাল সকাল থেকে বড়দিনের উৎসব। বিমলা দেবী যাত্রা দেখতে চলে যাওয়ার পর থেকে রিয়ানা শুধু সান্টাক্লজের কাছে প্রার্থনা করেছে পাপা আর মামাম যেন ওর কাছে চলে আসে। ওরা সবাই মিলে ছবির মতো করে ক্রিসমাস ট্রি সাজাবে, কেক কাটবে, মোমবাতি জ্বালাবে আর অনেক অনেক আনন্দ করবে। সেই সাথে চোখ মুছতে মুছতে সান্টাক্লজকে এটাও বলেছে দিদুন যেন বুঝতে পারে ওর কষ্টটা, মামামকে যেন দিদুন আর ওর জন্য না বকে। মুরারি কাকু যে সত্যি খুব খারাপ, দিদুন যেন সত্যিই জানতে পারে। মেয়ের কপালে চুমু খেয়ে আঁকার খাতাটা সরিয়ে রাখলো ধৃতি। ধীর গলায় বলল, আমি জানি তুই কি চাইছিলি, যাতে আমরা তোর কাছে চলে আসি, তাই না? দেখ, মেয়ের ইচ্ছের কথা মা কি না শুনে পারে, আমরা চলে এসেছি। ধৃতির মনে হলো যেন রিয়ানা পরম নিশ্চিন্তে পাশ ফিরল। ওর মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলো ধৃতি। ততক্ষণে বিমলা দেবী ঘরে এসেছেন। ওনাকে দেখে ধৃতি রিয়ানার ঘর থেকে উঠে যাচ্ছিল। বিমলা দেবী ধৃতিকে উঠতে দিলেন না। নাইট ল্যাম্পের সবুজ আলোতে স্পষ্ট দেখতে পেল ধৃতি ওর মায়ের চোখ দুটো ছলছল করছে। বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো ধৃতি, কি হয়েছে মা? রাস্তায় কিছু সমস্যা হয়েছিল? দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিমলা দেবী বললেন, নিজে ঝড়ের সামনে না পড়লে যে বুঝতেই পারতাম না দিদি ভাইয়ের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। ভ্রু কুঁচকে ধৃতি জিজ্ঞাসা করলো, ঝড়? ঝড় আবার কখন এলো? আমরা তো এই রাত করেই এলাম। বাবা বলল তুমি যাত্রা দেখতে গেছো, ফিরতে দেরি হচ্ছে, তাই রিনশন একটু এগিয়ে গিয়ে। বিমলা দেবী ক্লান্ত স্বরে বললেন, তুই ঠিকই বলতিস মা, ওসব চেনা অচেনার ব্যাপার নয়, কার মনে যে কি পাপ লুকিয়ে থাকে। সচেতন হতে হবে আমাদেরই। তোর শিক্ষাতে ভুল ছিল মা, ভুল তো আমার ভাবনাতে ছিল। হ্যাঁ রে, মুরারি কি সত্যি? ধৃতি নিজের মেয়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখল, তারপরে স্পষ্ট গলায় বলল, হ্যাঁ মা, ভালো নয়। আমার সাথে অনেকবার নোংরামি করার চেষ্টা করেছে। এখন আবার চোখ পড়েছে রিয়ানার দিকে। আমি নিজে রিয়ানার সাথে কথা বলেছি মা। আমি ওর চোখে ওই লোকটার প্রতি সেই আতঙ্ক দেখেছি যেটা কখনো আমার ছিল। তোমাদেরকে সেদিনও আমি কিছু বলতে পারিনি, জানতাম বললে বিশ্বাস করবে না। ওকে বিয়ে করার থেকে বাঁচতেই কখনো রিনশনের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। ধৃতির হাতটা ধরে বিমলা দেবী বললেন, ক্ষমা করে দে মা। কি বলতো, আমি শুধু মা হয়ে ওঠারই চেষ্টা করেছি, কখনো বন্ধু হতে পারিনি। তুই অন্তত মায়ের থেকে বেশি রাইয়ের জীবনে বন্ধু হয়ে থাকিস। মা আর দিদুনের কথাতে ঘুমটা হালকা হয়ে গেছিল রিয়ানার। মনে মনেও বলল, থ্যাংক ইউ সান্টাক্লজ, থ্যাংক ইউ সো মাচ। তবে প্রশ্নটা এখন ওর মাথাতে ঘুরছে, মা যে বলেছিল শুধু বাচ্চাদেরই ইচ্ছে পূরণ করে সান্টা, তবে কি ও বড় হয়নি? নাকি মা জানে না সান্টা বড়দের ইচ্ছেও পূরণ করে বলে? যাই হোক, কাল সবার সাথে হাসি মুখে ক্রিসমাস ট্রি বানিয়ে ও সান্টাকে রিটার্ন গিফট অবশ্যই দেবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।